আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। রাজধানীর আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্দিনের নার্স ও ডাক্তারদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। সচিবালয় তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় প্রচলিত আইনে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। গেল ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার প্রকৃত কারণ তদন্তে কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন জমা দিলেও বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির পোস্ট অপারেটিভ রুমে এসি বিকল ও অক্সিজেনের স্বল্পতা কমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় মৃত্যুর কারণ। নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তদন্ত রিপোর্টে উঠে আসে, দায়িত্বরত নার্সদের অবহেলার পাশাপাশি পোস্ট অপারেটিভ রুমে ছিল না কোনো ডাক্তার। পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2 এ আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মন্ত্রী বলেন, ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয় বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত। বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। একটা মামলা হয়েছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রীয় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে 7 জুন রোববার রায়ের দিন ঠিক করেছেন আদালত। সকল সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষের কৌশলী। আর প্রধান আসামি দোষ স্বীকার করায় যাবজ্জীবন কারাদণ্ড ও সহযোগী আসামির 7 বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মাত্র 4 দিনের মধ্যে চার্জ গঠন, সাক্ষী গ্রহণ, আসামিদের সাফাই সাক্ষী শেষে আজ বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপিত হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন তিনি। পরিষ্কারভাবে আবেদন জানিয়েছি আর্গুমেন্ট শেষে যে এই 2 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। জানান, মামলা প্রভাবিত করতে জেল হাজতে যাবার পর ডলার নামে নতুন আসামি যুক্ত করার অপকৌশল নিয়েছিল প্রধান আসামি সোহেল রানা। চেষ্টা করেছেন নিজেকে মাদকাসক্ত প্রমাণেও। অন্যের শেখানো কথা হতে পারে। 1 নম্বর আসামি সোহেল রানা 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। এদিকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের মতো কোনো কারণ দেখাতে না পারায় 201 ধারায় তাদের কারাদণ্ড চাওয়া হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি ন্যায় বিচার যেন প্রদান করে। শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 1 মাস না পেরোতেই 7 জুন রায়ের দিন ঠিক করে আদালত। গতকালকে দোষ স্বীকার করেছে। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।
সুশাসন ফেরাতে আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয় সম্মেলনে এই আহ্বান জানানো হয়েছে। দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও প্রকৃত উন্নয়ন হয়নি বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার মতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভুল সরকারের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংক খাতে দিন দিন বেড়েই চলেছে খেলাপি ঋণের চাপ। চলতি বছরের প্রথম 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। মার্চ শেষে যা দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকায়। দীর্ঘদিন ধরে চলা সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এই সংকট। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ও উত্তরণের বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে করা পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছে সিপিডি। সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন, সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। সিপিডি বলছে ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩৫.৭% থাকলেও ২০২৬ সালের মার্চে তা কমে ৩২.26% নেমেছে। তবু এটিকে ব্যাংক খাতের প্রকৃত উন্নতি হিসেবে দেখানোর সুযোগ নেই। নজর রাখতে হবে যে ঋণ খেলাপির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা কিংবা মূলধন অবক্ষয়ের দিকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু, এবং ঝুঁকিটা কতখানি বাড়ছে কিনা, এগুলো কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তদারকির মধ্যে না রাখলে আসলে আমাদের ব্যাংকিং খাতের শৃঙ্খলাটা আসলে এটার উপরে আঘাত আসতে পারে। এ সময় আর্থিক খাতের সুশাসন ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে সংস্থাটি বলে, আগামী বাজেটে করের বোঝা বাড়লে রাজস্ব আয় বাধাগ্রস্ত হবে। অনেক শিল্পকে তাদেরকে বছরের পর বছর যে ধরনের কর অব্যাহতি দেওয়া হয়, কর রেয়াত দেওয়া হয়, সেটার ফলে কিন্তু রাজস্ব আহরণ অনেকখানি কমছে, যেটা সম্ভাবনা ছিল। তো সেগুলো তো আস্তে আস্তে এগুলোকে স্ট্রিমলাইন করতে হবে, এগুলোকে বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মূল্যস্ফীতির চাপ এখনও কমেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে এবং অর্থের অভাবের প্রেক্ষিতেও কিন্তু সেখানে একটা অস্টারিটি মেনটেন করা হয়েছে। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। বিদ্যুৎ বিভাগের অনুরোধে সাড়া দিয়ে আবাসিকে 0 থেকে 50 এবং 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার একদিন পর পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে পিডিবি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বিজয়ী হয়ে ছুটি নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নয়। এই বিজয়কে বাংলাদেশের বিজয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে যারা আছেন তারা নিরলসভাবে কাজ করছেন বলেই এত অল্প সময়ের প্রস্তুতিতে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিরার। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আরেক বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন
বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত আরও একটি সভা অনুষ্ঠিত হয়। বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা সরকারের। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ভারত কিংবা পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভাজনের পথ পরিহার করে উদার গণতান্ত্রিক পথে হাঁটবে বিএনপি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে অর্থনীতি ও ভূ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। রুদ্র রফিকের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিআইবি। সংস্থাটির মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা জিয়াউর রহমানের কূটনৈতিক দূরদর্শিতা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, পার্শ্ববর্তী এবং সহযোগী দেশগুলোর সঙ্গে নিজেদের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারতটা তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 এমনিকে তো রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে। এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়বো তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে এবং আমাদেরকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভাজনের রাজনীতি চায় না তার দল। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দিয়েছিল, সেইখানে জিয়া রহমান সাহেব এসে সেটাকে আবার সেই ধ্বংসের মধ্যে নতুন করে কোনো বিভক্তি করে নয়, সমস্ত রাজনৈতিক চিন্তাকে একভাবে চিন্তা করতে দলগুলোকে নিয়ে তিনি প্রথমে ফ্রন্ট করেছেন, তারপরে জাগদল করেছেন, ফ্রন্ট করেছেন, তারপরে বিএনপি করেছেন। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার কথা জানান মির্জা ফখরুল। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছে যেতে চাই না, আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কিভাবে হত্যা করেছে, কিভাবে নারীদের উপর নির্যাতন করেছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর নানামুখী সংকটে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে মমতাকে উপেক্ষা করেই সংসদে বিরোধী দলীয় প্রধান নির্বাচন করেছেন ৫৮ জন বিধায়ক। আবার মূল কমিটি সহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি গত মঙ্গলবার বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর মামলাও করা হয়েছে তার নামে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসনের পর এবার নির্বাচনী হারের মাধ্যমে ক্ষমতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে নানা বিপদের মুখে পড়েছেন মমতা ও তার দল তৃণমূল কংগ্রেস। এমনকি বিজেপির নেতারা বলছেন, হারের পর এবার ধ্বংসের মুখে তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে ব্যক্তিগতভাবে আইনি জটিলতায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং। রিঙ্কুর অভিযোগ, মমতার এমন মন্তব্য দেশের নিরাপত্তা, প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে নিয়ে এসেছে। এই শপথ में एक शपथ ये भी है, जब आप कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सीक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। এদিকে বিধানসভায় ৮০টি আসন পাওয়ার পর ভাঙনের মুখে পড়েছে মমতার দল তৃণমূল কংগ্রেসও। দলের অন্তত ৫৮ জন বিধায়ককে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে বেছে নেন, যদিও এখনো দলের নেতা হিসেবে মমতাকেই উল্লেখ করছেন তারা। এমন ঘটনার মাঝেই বুধবার কমিটি সহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করেছে দলটি। তৃণমূল কংগ্রেসের বার্তায় বলা হয়েছে, দল এখন প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মক্ষমতা পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন কার্যক্রম চালাবে। এই কার্যক্রমে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সংগঠনটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে। আব্দুল মালেক, RTV। ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষকরা কল্যাণ ট্রাস্টের শিক্ষক অবসর
ভাতা পাননি তাদের অবসর ভাতা চালু করবে সরকার, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তসরুফ করা হয়েছে। জানান, শিক্ষকদের অবসর ভাতা চালু করতে 2,000 কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। এই বছর শিক্ষা খাতে বাজেট জিডিপির 2% দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটাকে পর্যায়ক্রমে 5% উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী তথ্য দেন, আসছে অর্থ বছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ, যা টাকার অঙ্কে 1,23,000 কোটি টাকা। শিক্ষার যাবতীয় খোঁজ খবর প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টের, সেটার ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছে এবং উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, একটি স্কুলও খাবারবিহীন এবং কোনো শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া থাকবে না। আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। তিনি চান শিশু শুধু বই পড়বে তাই নয়, শিশুদের শিক্ষা হতে হবে আনন্দময়। সেই জন্য আমরা সেদিকেও যাচ্ছি। আমরা শিশুদেরকে ক্রীড়ামোদী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। বাইকের চাকা ঘুরলে দিতে হবে কর। রাজস্ব বাড়াতে সরকার অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করেছে মোটরসাইকেল ও ইজি বাইকে। সরকার রাজস্ব বাড়ানোর এই কৌশলে তীব্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। একদিকে স্বস্তি, অন্যদিকে ক্ষোভ, সব মিলিয়ে পরিবহন খাতে নতুন অস্থিরতার শঙ্কা দেখছে বিশেষজ্ঞরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত ছিল অনিবার্য। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। রুহুল আমিন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। বাড়তি আয়ের আশায় করেন রাইড শেয়ারিং, কিন্তু মোটরসাইকেলের ওপরে নতুন করে কর বসানোর সিদ্ধান্তে হতাশ তিনি। এই কর বসানে আমাদের সরকারের সব দিয়ে আমাদেরকে ধ্বংস করতে। একটা গাড়ির দাম থেকে 1 থেকে 1.5 লাখ টাকা একটা গাড়ির দাম, 5 থেকে 10 হাজার আমরা প্রতি বছরে কর দেয়, আমাদের ইনকাম কয় টাকা? আমাদেরকে গুলি করে মেরে ফেলাই, সব কিছু ঝামেলা শেষ। তার মতো ক্ষুব্ধ অন্যান্য মোটরসাইকেল চালকরাও বলছেন, এর ফলে আরও বাড়বে ব্যয়ের চাপ, যা মেটানো হবে বেশ কঠিন। গরিবের উপর আয়কর বসাবো, গরিবের কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স আছে দেখা দাও। ব্যাড ট্যাক্স খালি আমরাই দিব? আমরা এটা একটা 2 চাকার বাহন, এটার উপরে এত দিব কি লাগা? মোটরসাইকেলের মতো ইজি বাইক তথা ব্যাটারি চালিত অটোরিকশায়ও বসছে অগ্রিম আয়কর। এর ফলে বৈধতা পেতে যাচ্ছে জালের মতো ছড়িয়ে পড়া অবৈধ যানগুলো। আয়কর দিতে মুখিয়ে অটোরিকশার চালকরাও, তবে তাদের দাবি বৈধ লাইসেন্সের পাশাপাশি রোডে চলার পুরোপুরি অনুমতি। আমরা যে রাস্তাঘাটে চলি এটা যেন আমাদেরকে আজান হয়রানি হওয়া লাগে না, সার্জেন্ট পুলিশে কোথাও যেন না ধরে। যদি লাইসেন্স অনুযায়ী চলে তাহলে অ্যাক্সিডেন্ট কম হইব, গাড়ির সংখ্যা কমায় যাব। কিন্তু এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ প্যাডেল চালিত রিকশা সহ অন্যান্য চালকরাও। তাদের মতে এতে আরও বাড়বে অবৈধ যানটির বেপরোয়া চলাচল। অটোরিকশা চালায়, আমরা যারা পাঠাল চালাই, যারা বাইক চালাই, তারাই একদম অতিষ্ঠ হয়ে গেছি। এদের কোনো নিয়ন্ত্রণ নাই, এরা ডাইন বাম বোঝে না। উদ্ভূত পরিস্থিতিতেই মোটরসাইকেলে 2,000 থেকে 10,000 টাকা আর ইজি বাইক ও 3 হুইলারে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী বাজেটেই হতে যাচ্ছে তার বাস্তবায়ন। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও, তবে অটোরিকশার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালায় গুরুত্ব তাদের জন্য সাফিসিয়েন্ট চার্জিং ফ্যাসিলিটি তৈরি করা, এখানে সোলারকে ইন্টিগ্রেট করা যেতে পারে এবং ব্যাটারি সোয়াপিং মেকানিজম যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে যেটা হবে এই যে তারা বাসাবাড়িতে চার্জ করছে সেটা হয়তো হবে না, প্লাস হচ্ছে অবৈধ জায়গায় যে তারা চার্জ করছে অবৈধভাবে, সেটা থেকেও হয়তো গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট
এই খাতকে বের করে আনতে পারবে, ফলে ইউটিলিটিগুলো যে রেভিনিউ লুজ করছে সেটা হয়তো কমানো সম্ভব হবে। আয়করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলছেন, রাষ্ট্র চালাতে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই সরকারের হাতে। এগুলো আমাদের প্রয়োজন এবং এটা করতে গেলে আমাদের রাজস্ব আয়ের যে দিকটা আছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং ঘাটতি অর্থায়নটা যতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে একটা ঋণ পরিষেবার ঝুঁকিতে আমরা পড়ে না যাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যার মধ্যে শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই। সোনা ওজনে কম দেওয়ার অভিযোগে জুয়েলারি মালিক ও ক্রেতা টানতে ওজনে বেশি দিয়ে ফাঁসলেন আরেক রড ব্যবসায়ী। তাদেরকে 60,000 টাকা জরিমানা করে বিএসটিআই এর কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মিশুক হাওলাদার। পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে মিরপুর এলাকার কাজীপাড়া ও মিরপুর ৬ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। ওজনে কারচুপি ও বিএসটিআই এর সনদ না থাকায় কাজীপাড়া এলাকার শফিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিকুন নাহার। আপনাকে মূলত আমরা সনদটা পাইনি দেখে আপনাকে আমরা জরিমানা করলাম। না সনদ এটা আমি আমার ফাইল এখানে আছে, দেখাইতে পারছি না এই মুহূর্তে, তার জন্য আমাকে 50,000 জরিমানা করছে। আদারওয়াইজ স্কেল টিস্কেল যাবতীয় সবকিছু ঠিক আছে। পরে মিরপুর ৬ বাজার এলাকার একটি জুয়েলারিতে সঠিক পরিমাপের যন্ত্র না থাকায় 10,000 টাকা জরিমানা করেন আদালত। প্রসিকিউশন অফিসার যে প্রসিকিউশন দিয়েছে সে প্রেক্ষিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবেকের সনদবিহীন পাওয়ার কারণে 50,000 টাকা জরিমানার আদায়ের মাধ্যমে ওই মামলার নিষ্পত্তি করা হয়। ওজনে কম ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুধুমাত্র আজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনটাকে ফোকাস করেছি, কিন্তু আমাদের এই অভিযানগুলো সারা বছরই চলে। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের প্রতারণার হাত থেকে সুরক্ষা দিতে এমন অভিযানের কোনো বিকল্প নাই বলে জানান কর্মকর্তারা। মিশুক হাওলাদার, আরটিভি, ঢাকা। ঈদুল আজহার আগে ও পরে 13 দিনে 292টি সড়ক দুর্ঘটনায় 281 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরও 837 জন। নিহতদের মধ্যে 34 জন নারী ও 48 জন শিশু রয়েছেন। বুধবারের তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে সবচেয়ে বেশি 141টি মোটরসাইকেল দুর্ঘটনায় 124 জন নিহত হয়েছে, যা মোট নিহতের 44.12%। এছাড়া এ সময় 37 জন পথচারী এবং 33 জন চালক ও সহকারী নিহত হয়েছেন। একই সময় 13টি নৌ দুর্ঘটনায় 8 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। অন্যদিকে 22টি রেল দুর্ঘটনায় 17 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের লাগেজ ঢাকায় কাটার ঘটনা সত্য নয়। 5টি লাগেজ কাটা ও 21টি ড্যামেজ ছিল, তা সৌদিতে হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং তদন্তে লাগেজ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে 150টি লাগেজ কাটার ঘটনাটি অসত্য। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির 14টি বোয়িং এয়ারক্রাফটের 1% পেমেন্টের অর্ধেক দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। হাজি সাহেবরা কোনো কমপ্লেন করেননি, তাদের কোনো কমপ্লেন, কোনো লিখিত কমপ্লেন না, মৌখিক কমপ্লেনও করেনি। 5টি লাগেজ যেটা আপনি বললেন সেগুলি ডেফিনেটলি সিকিউরিটি চেক, তো আপনার যেখানে চেক ইন হয়েছে সেখানে সিকিউরিটি চেক করেই সেই ট্যাগগুলি দেওয়া ছিল। আমরা চাচ্ছি যে বিমানে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং আল্লাহর রহমতে পরবর্তীতে আমাদের এই বছরের শেষের দিকে 3rd টার্মিনাল শুরু হলে অনেকখানি আমরা হ্যান্ডলিং এবং সব মিলিয়ে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবো। পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামে ফিরেছেন
78 জন হাজি। বুধবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দর পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বিঘ্ন ইমিগ্রেশন ও দ্রুত লাগেজ হস্তান্তরে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। চলতি বছর চট্টগ্রাম থেকে 5574 জন পবিত্র হজ পালন করেছেন। আগামী কয়েকদিন হাজিদের নিয়ে ধারাবাহিক ফিরতি ফ্লাইট আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ব্যক্তিদের প্রায় 4000 মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, আওয়ামী শাসনামলে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়, ফলে মন্ত্রণালয়ের অনেক সম্পদ বেহাত হয়েছে। দুপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উচ্চ আদালতে চলমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মামলার বর্তমান অবস্থা এবং মামলা দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য কাজ করছে রাষ্ট্রপক্ষ। সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট রেজিমে সত্যিকারের মুক্তিযোদ্ধার বাইরে অসংখ্য মুক্তিযোদ্ধাদের এখানে তালিকাভুক্ত করা হয়েছে, যারা আদৌ কখনো মুক্তিযোদ্ধা ছিল না, অমুক্তিযোদ্ধা। কিভাবে রাষ্ট্রের এই ক্ষতি থেকে রাষ্ট্রকে বাঁচাতে পারি, এই মামলা মোকদ্দমা নিষ্পত্তি করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনা মাত্র শুরু হলো। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে তারা এখনও সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছে। বিজিবি জানায়, ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। পরবর্তীতে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন কোম্পানির শেয়ার হোল্ডাররা। বুধবার ভার্চুয়ালি বিশেষ সাধারণ সভায় ওয়ালটন হাইটেকের শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই একীভূতকরণ প্রস্তাবনাকে অনুমোদন প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম। এই সময় সভায় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা যুক্ত ছিলেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।